নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নীলাঞ্জন। ইয়ন্স গ্যালারি আপনাদের জন্য নিয়ে এসেছে এক নতুন সিরিজের গল্প, বনপাহাড়ি গল্পভার্স। এই সিরিজে আপনারা শুনতে পাবেন বনপাহাড়ি গ্রামকে নিয়ে ঘটে চলা বিভিন্ন ধরনের গল্প। আর আজ আসতে চলেছে সিরিজের প্রথম গল্প, বনপাহাড়ির অভিশাপ। আজকের গল্পটি লিখেছেন লেখিকা সুদেষ্ণা ঘোষ। আর হ্যাঁ, এবার থেকে একের পর এক আসবে বনপাহাড়ি গল্পভার্স সিরিজের গল্প। তাহলে যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন আর তার পাশে থাকা বেল বাটনটি টিপে দিন। চলুন তাহলে শুনে নেওয়া যাক আজকের গল্প, সুদেষ্ণা ঘোষের কলমে বনপাহাড়ির অভিশাপ। মাটির দালানে সকালে নরম রোদ এসে পড়েছে। নিকোনো উঠোনের ধার ঘেঁষে গজিয়ে ওঠা দোপাটি, বনচাড়াল, নয়নতারার গাছগুলো ভরে আছে ফুলে। বোঝাই যাচ্ছে এখনো তারা দেবতার পায়ে যায়নি, অপেক্ষা করছে কখন মেয়ে বউরা তুলে নিয়ে তাদের দেবতার পায়ে নিবেদন করবে। দূরের বন শিরিষের মাথার উপর ঝকঝকে সূর্য উঠেছে গোল থালার মতন হয়ে। তারই আভায় সোনার রঙের মতো রং নিয়েছে উঁচু গাছের পাতাগুলো। সেদিকে তাকিয়েই সকালের সূর্য প্রণামটা সেরে নিয়ে মাটির হালকা শিশির ভেজা পথে পা বাড়ালাম। পথেই দেখা নৃপেনবাবুর সাথে। গতকাল অবশ্য তার সাথে কথা হয়েছিল টুকটাক, কিন্তু আলাপ জমেনি তেমন। নতুন জায়গা, তাই নিজেই চেঁচে তাকে গিয়ে বললাম, কি হে মশাই, সকাল সকাল কি হাঁটতে বের হলেন নাকি? নৃপেন কবিরাজ একগাল হেসে বললেন, না হে মধুবাবু, সেসবের কি আর সময় আছে? এই তো গিন্নি সকাল সকাল এই লিস্টটি ধরিয়ে দিয়ে ফরমাস দিল, আলু, সবজি, গুঁড়ো মশলা চাই। তাই লালুর দোকানের দিকেই যাচ্ছি। আপনি ভালো আছেন মশাই? হ্যাঁ, একা মানুষ, যখন যা ইচ্ছে হয় পারছেন করতে। আমাদের কি আর সেই সৌভাগ্য আছে? তা ঘুম হয়েছে তো নতুন জায়গায়? আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু তখনই উচ্চস্বরে চিৎকার করতে করতে ছুটতে ছুটতে এলো একটা বছর 22-23-এর ছেলে। এসেই হাঁপাতে হাঁপাতে বলল, নিপু কাকা, নিপু কাকা, শিগগিরি শিগগিরি চলো। বুড়ো আমতলার নিচে নারায়ণ জেঠুর লাশ পড়ে আছে, খুলে খাওয়া শরীর। তুমি তুমি শিগগিরি চলো নিপু কাকা। আমি চাই গিয়ে বাকিদেরকে ডেকে আনি। শিগগিরি চলো, চলো শিগগিরি। কথাটা শোনার সাথে সাথে নৃপেন কবিরাজের মুখটা কেমন যেন থমথমে হয়ে গেল। একটা কালো অন্ধকারের ছায়া নেমে এলো তার মুখের উপর। নৃপেনবাবু কাঁপা কাঁপা গলায় বললেন, কি বলছিস তুই শিবু? এটা কি করে সম্ভব? আরে গতকালকেই তো নারায়ণের সাথে বসে চা খেলাম। নিপু কাকা, নিপু কাকা, সেই অভিশাপ আবার ফিরে এসেছে গোগাঁয়ে। নিপু কাকা, 5 বছর তো হয়ে গেল, হিসেব নেই। এবার আবার বুঝি মরক লাগলো গায়ে। তাড়াতাড়ি চলো একবার। আমি যাই। হ্যাঁ, তাড়াতাড়ি এসো, বাকিদেরকেও ডাকতে হবে। যাই আমি, আসছি নিপু কাকা, আসছি আমি। বলেই একরকম প্রায় ছুটতে ছুটতে শিবু চলে গেল উল্টো দিকের আঁকা বাঁকা পথ ধরে। এই কথাবার্তার কিছুই আমার মাথায় ঢুকলো না। কিসের অভিশাপের কথা বলে গেল ছেলেটা? একরকম কৌতূহল নিয়েই জিজ্ঞেস করলাম, কি হয়েছে নৃপেনবাবু? কি বলে গেল ছেলেটা? কিসের অভিশাপ? আমার কথা কতটা কানে প্রবেশ করছিল নৃপেনবাবুর, সেটা আমি বুঝতে পারছিলাম না। কারণ এতক্ষণ যে নৃপেনবাবুর সাথে আমি হেসে খেলে কথা বলছিলাম, সেই নৃপেনবাবুর মুখটা অজানা কোনো ভয়ে, আশঙ্কায় শুকিয়ে গেছে এক নিমেষে। আবার জিজ্ঞাসা করলাম, কি হলো নৃপেনবাবু?
কি বলে গেল শিবু? হ্যাঁ, ও হ্যাঁ, ওই বুড়ো আম গাছতলার নিচে নারায়ণের লাশ পাওয়া গেছে। অভিশাপ, বুঝলেন? অভিশাপ। এ বনপাহাড়ি গ্রামের ওপর রয়েছে ভয়ানক অভিশাপ, যার ফল শুধু মৃত্যু। কথাগুলো উনি বলছিলেন একটা আতঙ্কের মধ্যে থেকে। একটা থমথমে চাপা ভয় তার গলায় স্পষ্ট। আমি কিছু জিজ্ঞেস করার আগেই নৃপেনবাবু আবার বললেন, যাবেন দেখতে? নিজের চোখে না দেখলে আপনাদের মতো শহুরে মানুষরা বিশ্বাস করবেন না এই কথা। চলুন, সব বুঝতে পারবেন। একটা কৌতূহল বারবার উকি দিচ্ছিল আমার মনে, তাই আর না বলতে পারলাম না। সম্মতিসূচক ঘাড় নেড়ে এগিয়ে চললাম নৃপেনবাবুর সাথে। কয়েক পা হাঁটতেই সামনের বড় রাস্তার মোড়ে উঠে দেখতে পেলাম গ্রামের আরো অনেক মানুষের জটলা সৃষ্টি হয়েছে সেখানে। সবার মুখেই থমথমে ভয়, একটা বিপদের কালো আভাস। এত সুন্দর শান্ত সবুজ গ্রামের মাটিতে কি অভিশাপ আছে যার জন্য এতগুলো গ্রামবাসীর মুখ শুকিয়ে গেছে? চিরকালই আমার এই সমস্ত অলৌকিক ব্যাপারে আকর্ষণ একটু বেশি। শুধু আমার কেন, এই সমস্ত ভূত ভৌতিক অলৌকিক বিষয়ে আকর্ষণ নেই এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। তার উপর আমি শহরের মেস ছেড়ে, কেরানির চাকরি ছেড়ে এই বনপাহাড়ি গ্রামে এসেছি কেবল একটাই কারণে, সেটা হলো লেখা। বর্তমানে পাঠক মহলে এই অধম মধুমোহন গঙ্গোপাধ্যায়ের ওরফে মধুবাবুর বেশ জনপ্রিয়তা রয়েছে। তাই গোটা তিনেক পূজাবার্ষিকী আর বই লেখার কথা হয়েছে কলকাতার বড় বড় প্রকাশনীর সাথে। কিন্তু মুশকিল বাঁধালো কলকাতার ব্যস্ততা আর শব্দ দূষণ। সে পরিবেশ আর যাই হোক, লেখার পক্ষে মোটেই শোভাকর নয়। তাই চাকরিতে ইস্তফা দিয়ে সোজা লোটা কম্বল নিয়ে এসে হাজির হয়েছি এই বনপাহাড়ি গ্রামে। খোঁজ অবশ্যই দিয়েছিলেন অফিসের এক সহকর্মী, তার নাকি তার শ্বশুর বাড়ি এ তল্লাটে। বেশি দেরি না করে তাই 1 সপ্তাহখানেকের মধ্যেই সকল কাজ মিটিয়ে গতকাল চলে এসেছি এখানে। আমার ওই অফিস কলিগের চেনা মনোহর কাকার একটা বাড়ি পড়েই ছিল নাকি সেখানে। আপাতত সেখানেই ঘর বেঁধেছি। একটা লেখার টেবিল, খাট, আলমারি নিয়ে ঘরের আসবাবপত্র, বাইরে 1 চিলতে রান্নাঘর, বাড়ির পশ্চিম কোণে কলঘর আর গোটা 2 বড় বড় গাছপালাও রয়েছে। বেশ শান্ত সুনিবিড় পরিবেশ, লেখালেখির পক্ষে সর্বোত্তম জায়গা। গতরাতে কয়েক পাতা লিখেও ছিলাম। ইচ্ছে ছিল সকালে একটু গ্রামের লোকেদের সাথে আলাপ পরিচয় করে আবার দুপুরের দিকে ভাত খাওয়ার পর লিখতে বসব, কিন্তু এখানে যা জটলা হচ্ছে তাতে সে আশার গুড়ে বালি। একটা চাপা আতঙ্ক বুঝি আমার মধ্যেও ছড়িয়ে পড়েছে। নৃপেনবাবুর সাথে গ্রামের আরো কয়েকজন লোকজন জড়ো হয়েছে, তবে কেউ বিশেষ কথা বলছে না। প্রায় মিনিট সাথে হাঁটার পর পৌঁছালাম আমরা সেই আমতলার ধারে। একটা ফাঁকা মাঠ, তার অপর প্রান্তে জঙ্গলের শুরু, আর এই প্রান্তে ধানের জমির একধারে গোটা 4-5 আম গাছ, আর তারই নিচে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় মধ্যবয়স্ক একটা লোকের মৃতদেহ। দেখলেই শরীর শিউরে ওঠে। চোখগুলো ঠিকরে বেরিয়ে আছে, আর সমস্ত শরীর থেকে কে বা কারা যেন খুবলে চিড়ে খেয়েছে মাংস। গলা, ঘাড়, গালের ওপর লম্বা লম্বা আঁচড়ের দাগ। প্রচন্ড ভয় পেয়ে যে ভদ্রলোক মরেছেন এটা তার চোখ মুখের অভিব্যক্তি দেখলেই বোঝা যাচ্ছে। লোকটির মুখটা ভালোভাবে দেখে মনে পড়ল, ঠিক এই ভদ্রলোককে আমি গতকালই দেখেছি বাস থেকে নেমেই। লোকটি একটা দোকানে বসে কিছু একটা করছিল সম্ভবত। আরও একবার আর চোখে মৃতদেহের দিকে তাকিয়ে দেখলাম সম্পূর্ণ শরীর রক্তশূন্য, ফ্যাকাশে। শরীরের সমস্ত রক্ত কেউ যেন শুষে নিয়েছে। বেশিক্ষণ সেদিকে তাকানো যায় না। একটা চাপা ভয় গলায় চেপে ধরে।
সরে এলাম একদিকে। উপস্থিত সকলের মধ্যেই চাপা মৃদু গুঞ্জন, সাথে একটা ভয়ের আবহ। দূরের জঙ্গলের দিকে তাকিয়ে একবার মনে হলো হয়তো কোনো জন্তু জানোয়ারের কাজ, কিন্তু জন্তু জানোয়ারের পক্ষেও এমন নৃশংসভাবে হত্যা করা অসম্ভব। তাহলে এইবার গ্রামে মোরগ লাগবে, পরপর 3খানা মরদ মরবে, তারপর ক্ষুধা মিটবে ওদের। ওদের বড় ক্ষুধা, বড় ক্ষুধা। একজন বৃদ্ধ মানুষের খ্যানখ্যানে কথা ভেসে এলো কানে। চমকে তাকিয়ে দেখলাম একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে সামনে। হাতে লাঠিতে ভর দিয়ে কোনো মতে কুঁজো হয়ে প্রায় সামনের দিকে ঝুঁকে আছে সে। মুখের হাতের চামড়ার জড়ো জড়ো অবস্থা দেখে তার বয়স আন্দাজ করা কঠিন, তবে বছর 90-এর ওপরে এ কথা স্পষ্ট। মানিক ঠাকুর মশাই, হে কি সর্বনাশ হলো ঠাকুর মশাই! আবার কি অভিশাপ শুরু হয়েছে গ্রামে? 5 বছরের মধ্যেই ফুরিয়ে গেল। সেই বয়স্ক লোকটি এবার একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসে বেশ কয়েকবার কাশতে কাশতে বললেন, গত রাতেই ওরা জেগেছে, গত রাতেই তো 5-5টা বছর ফুরাইছে। এখন ওরা মুক্ত, 15 দিনের মধ্যে আবার 2খানা মরবি। যা পাপ করিছে এ গ্রামের আগের লোকেরা, তার মাসুল ভুগতে হইবে। তারপর তিনি হঠাৎ করে যেমন উপস্থিত হয়েছিলেন তেমনি কাশতে কাশতে ধীরে ধীরে জটলা থেকে বেরিয়ে গেলেন। সময় নষ্ট করলাম না, আমি নৃপেনবাবুর সাথে বেরিয়ে এলাম। ওনাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা খুলে বলুন তো ব্যাপারটা, ওনাকে ওভাবে কে মারল? কোনো জন্তু জানোয়ার? আপনি এই গ্রামে নতুন, এই গ্রামের সম্পর্কে কিছুই জানেন না। এই গ্রামের এই অভিশাপ বহুদিন ধরে বয়ে নিয়ে বেড়াচ্ছে গ্রামের মানুষরা। সাবধানে থাকবেন। রাতের বেলায় যদি কেউ ডাকে কখনোই দরজা খুলবেন না। এমনকি এই গ্রামের কেউ কিংবা আপনার চেনা খুব পরিচিত হলেও একদম নয়। মনে রাখবেন, রাতের বেলা কোনোভাবেই ঘরের বাইরে বেরোবেন না। কেন? নৃপেনবাবু এবার একটু বিরক্তই হলেন বোধহয়। বিরক্তির সুরে বললেন, বললাম তো আপনি এখানে থাকুন। বনপাহাড়ি আর কলকাতাকে এক করবেন না। যেটা বললাম সেটা শুনবেন। রাতে দরজাটা খুলবেন না কেউ ডাকলেও। বুঝেছেন মশাই? আমি বেশি কথা বাড়ালাম না। আরো কিছু জিজ্ঞেস করার ইচ্ছে ছিল, কিন্তু নতুন জায়গা, নতুন মানুষ, যদি কোনো কিছু ভেবে বসেন, তাই আর কিছু জিজ্ঞেস করলাম না। তার উপর এই বিষয়টি নিয়ে গ্রামের মানুষের মধ্যে বেশ একটা শোরগোল চলছে। ওদিকে সকাল থেকে চা ছাড়া পেটে কিছুই পড়েনি। তাই নৃপেনবাবুকে বিদায় জানিয়ে সোজা চলে এলাম আমার ঘরে। সকালের রান্না, তারপর স্নান আর ঠাকুরকে ধূপ ধুনো দেখানোর পরে বসলাম একটা বই নিয়ে। বইটির নাম ভূত যখন আসে। লেখক একজন বিদেশি, তারই বাংলায় অনুদিত গল্প, কিন্তু ঠিক মন বসাতে পারলাম না। সেই নারায়ণ লোকটার খুবলে খাওয়া লাশটা যেন কিছুতেই মাথার মধ্য থেকে বেরোতে চাইছিল না। কলকাতার চাকরি ছেড়ে এখানে আসলাম একটু শান্তিতে লেখার জন্য, কিন্তু আসার সাথে সাথেই এ কেমন কাণ্ড। বইটা মাথার পাশে রেখে একটু দিবানিদ্রার জন্য বিছানায় গেছি। কখন যে চোখটা লেগে গেছে খেয়াল নেই। হঠাৎ ছেলেপিলেদের একটা হুটোপুটি চিৎকারে চোখ খুলল। বিছানায় উঠে বসতেই দেখি বিকেল গড়িয়ে এসেছে প্রায়। পড়ন্ত সূর্য পশ্চিম দিকটা সম্পূর্ণ গেরুয়া রঙের আবিরে ভরিয়ে তুলেছে। সেই আকাশের মধ্য দিয়েই মাঝে মাঝে মাথা জাড়া দিয়ে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকটা ন্যাড়া গাছ। কমলা আকাশের ওপর দিয়ে দুহাতে ছড়িয়ে চলে যাচ্ছে পাখিরা তাদের বাসায়। সারাদিনের সমস্ত কাজ ব্যস্ততা মিটিয়ে এবার যে যার ঘরে ফেরার পালা। বাইরে বেরিয়ে চোখ মুখে জল দিতে গিয়ে দেখি একদল
বাচ্চা ছেলে বেশ হুটোপুটি করছে। দূর থেকেই দাঁড়িয়ে দেখতে লাগলাম তাদের খেলাধুলা। ছোটবেলার কথা এক নিমেষে মনে পড়ে গেল। কিন্তু তখনই সেই বাচ্চাদের মধ্য থেকে কে একজন বলে উঠল, এই জানিস, নগেন জেঠুর বাড়ি থেকে চুরি গেছে আজকে। এবার মনে হয় নগেন জেঠুর বাড়ি থেকে কেউ মরবে। হ্যাঁ রে, বাবা বলছিল জানিস, আমরা না এই কটা দিনের জন্য মামা বাড়ি চলে যাব। হ্যাঁ রে, আমার তো খুব ভয় করছে। এই কথাটা শুনে এতক্ষণের কমে আসা ভয়টা আবার যেন মাথা চাড়া দিয়ে উঠল। বাচ্চা ছেলেগুলোকে জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, কিন্তু তার মধ্যেই আকাশ কালো করে সন্ধ্যা নেমে এলো। পূব আকাশে এক ঝলক বিদ্যুতের চমকও দেখা গেল। খসখস শব্দ তুলে লণ্ঠনটা জ্বালিয়ে টেবিলের ওপরে রাখলাম। বাড়ি থেকে আসার সময় 2-3টে টর্চ আর বেশ কয়েকটা ব্যাটারি নিয়ে এসেছিলাম। সেটা যে এত ভালো রকমভাবে কাজে লাগবে তা আগে বুঝতে পারিনি। এই গণ্ডগ্রামে বিদ্যুতের আলো না পৌঁছানোটা অস্বাভাবিক কিছুই নয়। লণ্ঠনের আলোতেই সামান্য চা খাওয়ার জন্য জল বসাতেই দেখি নৃপেনবাবু সাথে আরো 2 জন লোককে নিয়ে এসে হাজির হয়েছেন। আরে ভায়া, আপনার সাথে গল্প করতে চলে এলাম। আর এই যে ইনি হলেন প্রভাত বাবু। এখনো আশেপাশের গ্রামগুলোতে ওই কীর্তন দলের প্রধান গলা ইনি। আর ইনি হলেন মিতুল বাবু, গ্রামের প্রাইমারি স্কুলের মাস্টার। নৃপেনবাবুকে ছাড়া বাকি 2 জনকে আমি চিনি না, তবে বয়স 30-35-এর আশেপাশেই হবে বলে মনে হলো। বেশ ভদ্রগোছের পোশাক পরিহিত, হাসিখুশি রসিক মানুষ বলেই আপাত দৃষ্টিতে মনে হলো তাদের। আমি বললাম, আরে আসুন আসুন, বসুন, চা বসিয়েছি। ভালো হলো, এই অন্ধকার মোটেই সহনীয় নয়। সন্ধ্যাটা গল্প করতে করতে কাটালে একেবারে মন্দ হয় না। শীতল পাটি বিছিয়ে দিয়ে সেখানেই 4 কাপ চা এনে রাখলাম। লণ্ঠনের আলোটা জ্বলছে রান্নাঘরের একটা ছোট 3 পে টুলের উপরে। তারই আবছা আলোতে সকলের মুখগুলো কেমন যেন আলো আধারি মাখা রহস্যময় লাগছিল। শুনলাম নগেনদার বাড়িতে চুরি হয়েছে। 1 মাসও হয়নি ওদের বাড়িতে বাপ্পুর মেয়েটা হলো। এখন ওদের পরিবারের ওপর কি হবে কে জানে। কাকে যে টানবে ওই শয়তান দুটো। আমি অবাক হয়ে বললাম, টানবে মানে? যে বাড়ি থেকে কোনো জিনিস চুরি যায় সেই বাড়ির যে কোনো সদস্যকে পরের দিন লাশ হয়ে দেখতে পাওয়া যায়। মানে চুরি হলো আগাম সতর্ক সংকেত আর কি। কথাটা শুনে আমার নির্ভীক মনটাও কেমন যেন কেঁপে কেঁপে উঠল অচেনা এক ভয়েতে। দূরে কালো আকাশের নিচে জমাট অন্ধকার বাসা করে আছে। বাইরের হিমসাগর আমগাছটার ওপর লণ্ঠনের ছায়া পড়ে আরও কেমন এক ভয়ানক লাগছে তাকে। মনে হচ্ছে সাক্ষাৎ নারায়ণের সেই খুবলে খাওয়া লাশটা দাঁড়িয়ে আছে স্থির হয়ে। আচ্ছা, সকাল থেকেই শুনছি এই সমস্ত ঘটনা, কিন্তু এর আসল কারণটা কি? মানে কি হচ্ছে এই গ্রামে? কিসের অভিশাপ? 5 বছর পরের ঘটনাটাই বা কি? একটু সবটা গুছিয়ে বলুন না, বড্ড শুনতে ইচ্ছা করছে। কি আর বলি বলুন, এ আমাদের গ্রামের অভিশাপের কথা। এ গায়ের পুরনো লোকগুলো পাপ করেছিল, আর আমাদের না জানি কত প্রজন্মকে বইতে হবে অভিশাপ। কত মানুষ যে পালালো বেঘরে মরার ভয়। কিন্তু পালিয়ে কি লাভ হলো? হ্যাঁ, এ গ্রামের রক্ত থাকলেই মারা গেছে নির্দিষ্ট সময়, হয় রক্ত বমি করে কিংবা একবারে অদ্ভুতভাবে। এই তো এই গতবারই তো হিরেনের বাড়িতে চুরি হলো। হিরেন ভয় পেয়ে তার পরিবার নিয়ে অন্যত্র চলেও গেল, কিন্তু ঠিক 1 মাসের মধ্যে হিরেনের গলা দিয়ে রক্ত উঠে মরে যাওয়ার খবর এলো। সে যাই হোক, খামোখা ভয় পাবেন আপনি এসব শুনলে। আপনি আছেন কটা দিন, এখানে থাকুন, কাজ মিটলে বরঞ্চ চলে যাবেন। তবে হ্যাঁ, সাবধানে থাকবেন কিন্তু। আরে না না, ভয় পাবো কেন? আপনি বলুন তো সব। নৃপেনদা কিছু বলেনি আপনাকে? আজ সকালে তো দেখলাম আপনাকে আমতলার মাঠে দাঁড়িয়েছিলেন। উফ, কি বিভৎসভাবে খুবলে খুবলে মাংস খেয়েছে নারায়ণের। নৃপেন কবিরাজ 1 চুমুক চা শব্দ করে টেনে নিয়ে বললেন,
আসলে আপনি গ্রামে নতুন এসেছেন। এখন যদি আপনাকে সমস্ত ঘটনা বলি আর আপনি যদি ভয় পেয়ে যান, তাই আমি সকালে কিছুই আপনাকে জানাই। তবে এখন আমি সমস্তটাই বলছি। বনপাহাড়ির শুকিয়ে যাওয়া মাটিতে লেগে আছে শুকনো রক্তের ছাপ, একটা কালো ইতিহাস। এ আজ থেকে প্রায় 40-45 বছর আগেকার ঘটনা। বনপাহাড়ি তখন আরো সবুজ ছিল, হাতে গোনা কয়েক ঘর লোক বাস করত কেবল। সামনে দিয়ে স্বর্ণচুরি নদী বয়ে যেত। বিয়ে অনুষ্ঠান, মুখে ভাত, যা কিছু হোক না কেন, গায়ের মানুষরা সব মিলে মিশে করত। ভেদাভেদ ছিল না কোনো। সবাই মিলে মহাকালের মন্দিরে সন্ধ্যা আরতি দেখে তবেই রাতের কাজ শেষ করত। সবুজ ধান, পাকা আমের গন্ধ, কখনো ছাতিমের গন্ধ বুঝিয়ে দিত ঋতু পরিবর্তন হচ্ছে। তখন অবশ্যই আমাদের কারোর জন্ম হয়নি, কিংবা হলেও একেবারে ছোট, কাজেই চোখে কিছু দেখলেও মনে নেই। বড়রা গল্প করেছে তাই জানা আর কি। তো সব সময় সবকিছু মনোমতো চলে না। ভালো থাকতে থাকতে কখন যে বিপদ ঘনিয়ে আসে তার ঠিক নেই। তেমনি হাসি খুশি এই গায়েও তৈরি হচ্ছিল অপরাধের বীজ। ধীরে ধীরে বাইরের মানুষ এসে বসবাস করায় লোক সংখ্যা বাড়তে লাগলো, আর বাড়তে লাগলো অপরাধের প্রবণতা। যখনই নিজের ভান্ডার উজাড় হয়ে যায়, পেটে খিদে লাথি মারে, তখনই বাড়ে অপরাধের প্রবণতা। তখনই ঘটল এই অভিশাপের সূত্রপাত। কথাগুলো বলতে বলতেই কোথা থেকে যেন মেঘ গর্জন করে উঠল, আর পূবের আকাশের কোণে ঝিলিক দিয়ে গেল বিদ্যুতের রেখা। ঝড় আসার আগেই বেরিয়ে যাব মিতুল মাস্টার। এই সাথে বড় টর্চটা আছে তো? তো যেটা বলছিলাম, বনপাহাড়ি গ্রামে তখন এলো 2 ভাই আর তাদের বিধবা মা। তারা মাটির হাঁড়ি কলসি বেচত হাটে। কিন্তু বাপের মৃত্যুর পর তাদের কাকারা সম্পত্তির ভাগ ছিনিয়ে নিয়ে মার 2 ছেলেকে তাড়িয়ে দেয়। 2 ছেলে বিজয় আর অজয় তাদের মাকে নিয়ে আসে বনপাহাড়িতে। খড়কুটো দিয়ে কুড়ে বেঁধে থাকে। বড় রাস্তায় তারা মাটির জিনিস বিক্রি করে, আর হাটবারে যায় ওই স্বর্ণচুরি পেরিয়ে হাটে। গ্রামের মানুষরাও টুকটাক কেনাবেচা করত তাদের থেকে। লাভবান উভয় পক্ষই হচ্ছিল। কিন্তু বিপদ বাঁধল একদিন। সেদিন বিপিনবাবুর বউ একটা বড় কলসি আর গোটা কয়েক বড় প্রদীপের বায়না করে এসেছিল তাদের কাছে। বিপিনবাবু তখন এই গ্রামের সবচেয়ে বিত্তশালী লোক ছিলেন। বড় বাড়ি, ঘর, জমি জায়গা তো ছিলই, সাথে শহুরে গোরা সাহেবদের সাথে খাতিরও ছিল বেশ। তো সেইবার ছিল বিপিনবাবুর ছোট নাতনির মুখে ভাত অনুষ্ঠান। তখনই ওই বিজয় আর অজয় আসে সেসব জিনিস নিয়ে। বিপিনবাবুর বউ তাদের ঘরে সব রাখতে বলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এত বড় বাড়ি দেখে অজয় আর বিজয় বেশ খানিকটা সময় ওইখানেই ছিল। এই ঘুরে ঘুরে চারপাশ দেখছিল। হঠাৎ বিজয়ের নজরে আসে উঠোনের একটা ধারে একটা মোটা গলার চেন। চকচকে ধাতু দেখে আন্দাজ করাই যায় এটা সোনার। সেটা দেখেই বিজয়ের মাথায় একটা কথা আসে। এই চেনের দাম যা, তাতে তাদের মামলা লড়ার পয়সা, মাটির কুঁড়ে ঘর সারিয়ে শক্ত বাঁশের ঘর বানানো, আর বহু পুরনো তালি দেওয়া জামা ছেড়ে নতুন পোশাকটাও হয়ে যাবে। সে অজয়কে বলে, দেখ ভাই, এত বড় বাড়ি, এত টাকা এদের। এখানে পড়েছিল গয়না, হয়তো টেট্টিও পায়নি এরা। সেগুলি নিজের কোচে বেঁধে নে। এই না না, কি বলছিস তুই এসব? মা খুব রাগ করবে জানিস, এটা পাপ। আমরা তো চুরি করিনি।
আমরা তো কুড়িয়ে পেয়েছি। আর শোন, আমাদের যা পরিস্থিতি, কতদিন আর ওই ভাত ফ্যান ছাড়া কিছু জোটেনি বলতো? কতদিন মাছের স্বাদ নিইনি আমরা। এতে দোষ নেই, এতে দোষ নেই। না দাদা, আমি পারবো না, ভয় করছে, ধরা পড়লে কিন্তু। তাছাড়া দেখছিস না এ বাড়িতে কত বড় বড় লোকজন। কিচ্ছু হবে না। আরে শুধু শুধু ভয় পাচ্ছিস। এটা নিলে আমাদের অনেক টাকা হবে, অনেক টাকা। তারপর আমরা আবার ব্যবসা করতে পারবো, বড় কোনো শহরের হাটে কাপড়ের দোকান দেব। তখন না হয় এসে মিটিয়ে দেবো বিপিনবাবুর টাকা। অজয়ের ইচ্ছে না থাকা সত্ত্বেও দাদার কথায় রাজি হয়ে যায়। সোনার চেন নিয়ে ওরা চলে আসে বাড়ি। কিন্তু বিজয় আর অজয়ের মা ভীষণ রাগ করেন। তিনি হতদরিদ্র বিধবা মহিলা হলে কি হবে, নিজের কাজের, নিজের চরিত্রের ওপর অগাধ বিশ্বাস ছিল। দুই ছেলেকে দিব্যি কাটিয়ে নিলেন সেই রাতেই। ওই চেন সকালেই যেন তারা বিপিনবাবুকে ফেরত দিয়ে তবে জল স্পর্শ করে। সেই মতোই কথা হলো। নিজের কৃতকর্মের জন্য ওরা সকলেই দেবতার কাছে ক্ষমা চেয়ে নিল, এবং নিজের মায়ের কাছেও। করাত করাত শব্দ করে কাছে পিঠেই একটা বাজ পড়ে শুরু হলো গুড় গুড় বৃষ্টি, সাথে ঠান্ডা হাওয়া। সেই হাওয়া যেন শরীরে এক কুচি বরফ ঢেলে দিচ্ছে। এবার প্রভাতবাবু বললেন, আজ আর নয় নিপেন বাবু, এবার চলুন। বেশ অনেকটা পথ এখান থেকে। জ্বর উঠে গেলে কিন্তু মুশকিল হবে। মধুবাবু আজ আসি, আপনি কিন্তু ভুলেও দরজা খুলবেন না। মনে করে দরজা এঁটে শোবেন, সাবধানে থাকবেন কিন্তু। নৃপেন কবিরাজ তড়িঘড়ি উঠে পায়ে চপ্পল গলাতে গলাতে বললেন, এই বাকিটা না কাল শোনাবো। বৃষ্টি ঝেঁপে এলো বলে এই সাবধানে থাকবেন কিন্তু। আর সমস্যা হলে আগামীকাল থেকে ভুলোকে নিয়ে রাতে শোবেন। তারা আর কেউ দাঁড়ালেন না। হলদেটে আলো ফেলে জোরে জোরে পা চালিয়ে সকলেই চলে গেলেন সামনের দিকে। তারপর একটা সময় সকলেই অন্ধকারের চাদরে মিশে গেলেন। ঠায় দরজা আগলে দাঁড়িয়ে রইলাম আমি। গায়ে ঠান্ডা বাতাস লেগে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। ফোঁটা ফোঁটা বৃষ্টির জল মুখ হাত জামাতে এসেও পড়ছে। হঠাৎ প্রচণ্ড একটা দমকা হাওয়াতে ঘরের জ্বলতে থাকা লণ্ঠনের আলোটাও কাঁপতে কাঁপতে দপ করে নিভে গেল। আর আমি নিজেকে আবিষ্কার করলাম একটা নিরেট কালো অন্ধকারের স্তূপের মধ্যে। যতদূর চোখ যায় কেবল চাপ চাপ অন্ধকার। শুরু হলো মুষলধারে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া, যেন ভাদ্র মাসেও অযাচিতভাবে কালবৈশাখীর আবির্ভাব ঘটেছে। রাতে বিছানায় শুয়ে প্রথমে খানিকক্ষণ ঘুম এলো না। তারপর কখন যে চোখ বুজে এলো নিজেই বুঝতে পারিনি। রাতের বেলায় কেবল দুপুরে রেখে দেওয়া তরকারি সাথে মুড়ি দিয়ে কোনো রকমে খেয়ে নিয়েছি। প্রচণ্ড হুঙ্কার দিয়ে ঝড় বৃষ্টি বজ্রপাতের পর এখন একটু তাণ্ডব নৃত্য কমেছে তাদের। তবে বৃষ্টির ফোঁটা শুকনো পাতায় পড়ে নিস্তব্ধতার মাঝেও শব্দ করছে। হঠাৎ একটা ঠকঠক আওয়াজে ঘুম ভেঙে গেল। মাথার কাছে জানালাটার উপর কেউ আঘাত করছে। আবার শুনতে পেলাম শব্দটা। রাতে ঘরের গুমোট গরমটা খানিকটা কমার জন্য উত্তরের জানলাটা খুলে দিয়েছিলাম। বেশ ফুরফুরে ঠান্ডা বাতাস ঘরে এসে ঢুকছিল। কিন্তু এত রাতে কে? একটা ভয়ের মৃদু স্রোত মেরুদণ্ড বরাবর সোজা নেমে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো একজোড়া চোখ বুজিয়ে আমাকেই দেখছে, কিন্তু তবুও জানালার দিকে তাকানোর সাহস হলো না। একটা চাপা ভয় আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে আমাকে। আবার শব্দ হলো, ঠিক 3 বার। এবার স্পষ্ট মনে হলো কেউ যেন ইচ্ছে করে আমাকে ডাকার জন্যই এইভাবে শব্দ করছে। কিন্তু কিভাবে যেন আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছিল ওই দিকে তাকানো মোটেও সুখকর হবে না। কিন্তু প্রতিবর্ত ক্রিয়া যে যাকে সাড়া দিতে অভ্যস্ত, এ যেন নিজের অঙ্গ প্রত্যঙ্গকে নিজের ইচ্ছেই চালানোর তুমুল দ্বন্দ্ব। কখন যে ঘরের মধ্যে জ্বালানো মোমবাতিটা নিভে গেছে টেরও পাইনি। চাপা অন্ধকার চারপাশে,
নিজের হাত পাও দেখা যাচ্ছে না। কিন্তু এবার বেশ কিছু সময় কোনো শব্দ হলো না। নিজেকে বোঝালাম এটা নেহাত সাধারণ বন পাহাড়িতে ঘটে চলা ঘটনার মিশ্রিত ফলাফল। মনে পড়ে গেল একটা কাঠঠোকরা পাখিকে দুপুরের দিকে গাছগাছালির মধ্যে দেখেছিলাম। হয়তো সেটাই হবে। খামোখা চিন্তা করছি। ঘাম দিয়ে জ্বর ছাড়লো যেন। পাশ ফিরে শুতে যাব, অমনি আবার সেই শব্দ। তবে এবার ঠক 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 শব্দটার সাথে একটা চাপা মিহি হাসি। হাসিটা পুরুষ কণ্ঠের। বুকের ভেতরে যেন হাতুড়ি পিটতে লাগলো। কাঠ হয়ে একপাশে পড়ে রইলাম। মনে হচ্ছিল এই রাত বুঝি আর কাটার নয়, এই রাত অনন্ত অফুরন্ত। সকাল বোধহয় আর আসবে না। এই প্রথম বোধহয় আমি সকালের জন্য এত অপেক্ষা করছি। কিন্তু বিপদ তখন কেবল শুরু। আমার মনে হলো জানালার পাল্লা নয়, এবার টান পড়েছে বাইরের কাঠের দরজায়। সেইখানে জোরে জোরে ধাক্কা দিচ্ছে কেউ, আর দরজার দিক থেকে সেই মৃদু ফ্যাঁস ফেঁসে হাসির শব্দ। আমি যেন এক মৃত্যু কূপের ভেতরে। নৃপেনবাবুর কথায় দরজা ভাগ্যি শক্ত করে তালা আর হুড়কো দিয়ে বন্ধ করেছিলাম। না হলে এতক্ষণে বোধহয় না, আর ভাবতে পারছি না। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে, কিন্তু মাথার পাশ থেকে জলটা নিয়ে যে খাবো তার উপায় নেই। মনে হচ্ছে এই বুঝি জলটা নিতে হাত বাড়াই, আর জাল না দিয়ে দুটো হাত এসে চেপে ধরুক আমার হাতটা। সারাটা শরীর ঘামে ভিজে গেছে। অপেক্ষার বুঝি শেষ হওয়ার নয়। মিনিট 2-3 দরজা ধাক্কানোর পর সব নিশ্চুপ হয়ে গেল। সেই ক্ষীণ হাসির শব্দটাও আর নেই। সারা রাত ঘুম তো দূরের কথা, এতটুকু চোখের পাতা এক করতে পারলাম না। তারপর একটা সময় সকালের আলো এসে ঘরে ঢুকতেই বিছানার উপরে ধড়মড় করে উঠে বসলাম। প্রথমে মা তারাকে স্মরণ করেই চোখ গেল গতরাতের খোলা সেই উত্তরে জানলাটার দিকে। না, কিছুই অস্বাভাবিক নেই। যেমনটি ছিল ঠিক তেমনটিই আছে। দরজা খুলে নিজের সকালের কাজ সেরে একটা নিম দাঁতন দিয়ে দাঁত ঘষতে ঘষতে এগিয়ে গেলাম বাড়িটার পেছনের দিকটাতে। বৃষ্টি হওয়ার দরুন পরিবেশ বেশ ঠান্ডা, তার উপর আকাশ মেঘলা। কাজেই কতটা বেলা হয়েছে তার ঠিক মতো ঠাহর করা গেল না। গতকাল রাতের ঝড়ে কোত্থেকে যেন কুটি কাটি শুকনো পাতা এনে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে পুরো উঠোন জুড়ে। কোনো একটা বড় গাছের ডাল সামনের দিকে অনেকটা ঝুঁকে আছে। সেখানে একটা দোয়েল পাখি বসে চুরুক চুরুক শব্দ করে এদিকে ওদিকে তাকাচ্ছে। বাড়ির পেছন দিকে যেতেই সেখানে গুটি কয়েক শশা, ঝিঙে, তেঁতুল, দুটো লাল জবা আর পেয়ারা গাছ রয়েছে দেখলাম। সাথে আরও ছোট কয়েকটা নাম না জানা গাছও চোখে পড়ল। অনেকদিন এদিকটায় কেউ আসেনি। কোনো মতে ঝিঙের বাগান পেরিয়ে গেলাম সেই জানালাটার কাছে। আর সেখানে গিয়ে যেটা দেখলাম সেটা মোটেও সুখকর নয়। দেখলাম জানালার গায়ে লেগে রয়েছে টাটকা চাপ রক্তের দাগ। জানালার জং ধরা গড়াদের গায়ে গোল হয়ে এমন করে সেই রক্ত লেগে আছে, দেখে মনে হচ্ছে যে কেউ যেন রক্ত মেখে জানালার গড়াত ধরেছিল। আর তারই কালচে ছোপ লেগে আছে এখানে। জানালার কাঠের সাদা কপাটেও সেই একই অবস্থা। রক্তের ছোপ ফুটে আছে গাঢ় হয়ে। গা শিরশির করে উঠল। নিজেকেই বোঝালাম কোনো প্রাণীর রক্ত হয়তো। মনকে যতই বোঝাই, আমার চোখের দেখা জিনিসটা যে কোনো সাধারণভাবে লেগে থাকা রক্ত নয়, সেটা বোঝাই যাচ্ছিল। আজকে সারাটা দিন লেখালেখি নিয়েই ব্যস্ত থাকবো বলে সেখানে আর দাঁড়িয়ে সময় নষ্ট করলাম না। বেশ কয়েকটা টাটকা টাটকা কচি ঝিঙে তুলে নিয়ে আসলাম।
চারপাশে তাকিয়ে দেখলাম পুরনো একটা চালের উপরে চাল কুমড়ো আর লতি শাক গজিয়ে উঠেছে। এত দুশ্চিন্তার মধ্যেও আমার মনে একটু শান্তির ভাব এলো। এই গ্রামে আর কিছু পাওয়া যাক বা না যাক, সবুজ প্রকৃতি ধরিত্রী মা যেন দুহাত উপচে সবজি শস্য ফসল দিয়েছে। এখন বিনা বাজারে কটা দিন বেশ খাওয়া যাবে। তার উপর বাড়িওয়ালা বলেই দিয়েছেন তিনি বারাকপুরে সেনাবাহিনীতে কাজ করেন, কাজেই এইখানে তার ভাড়াটে ঝিঙে চুরি করছে কিনা তা দেখার সময় তার মোটেই হবে না। মনের ভেতর থেকে এই সমস্ত উল্টাপাল্টা চিন্তাভাবনা দূর করে গুনগুন করে গান গাইতে লাগলাম। ঠিক তখনই শুনতে পেলাম, নগেন জেঠুর বড় ছেলেটার লাশ আমতলায় পাওয়া গেছে গো, আমতলায়। আমাদের গ্রামে না জানি কি বিপদ এলো গো। হায় হায় হায়, অকালেই বুঝি সব চলে যেতে হবে। এ ভগবান, রক্ষে করো, রক্ষে করো। কথাটা বুকে ছ্যাদ করে এসে লাগলো আমার। দৌড়ে দৌড়ে একজন লোক কথাগুলো বলতে বলতে ছুটলো আমতলার দিকে। পেছনে আরো কয়েকজন লোককে সেদিকেই ছুটতে দেখলাম। ভদ্রলোককে চিনি না আমি, তবে এই গ্রামেরই কেউ হবে। একেতেই রাতে এই অবস্থায় ঘুম হয়নি, তার উপরে এই সকালে জানালায় রক্ত, আর সর্বোপরি এই কথাটা শুনে আমার শরীর ঠিক রাখাটাও সম্ভব নয়। একবার মনে হলো আবার চলে যাই এই গ্রাম ছেড়ে সেই চেনা কলকাতায়। সেখানে শব্দদূষণ থাকলেও এমন গা শিরশিরে ভয় নেই। কিন্তু আবার মনে হলো অগ্রিম 3 মাসের বাড়ি ভাড়া গুনে গুনে দিয়েছি, আর চাকরি ছেড়ে আবার এখন 1 সপ্তাহ না যেতেই যদি বলি চাকরি করব, তাহলে মান সম্মান তো যাবেই। তার উপর বড় প্রকাশকের চোখ রাঙানি তো রয়েছেই। চোখ মুখে জল দিয়ে 1 কাপ লাল চা করে খেতে খেতে ভাবছি আমতলায় যাব কি যাব না। ঠিক এমন সময়ে নৃপেনবাবু আসলেন। তার মুখ যেন আরো বেশি থমথমে হয়ে গেছে। তিনি বললেন, লেখক বাবু, শুনলেন তো, আজও নগেনদার বড় ছেলে হারাদন বেচারা কয়েকটা দিন আগেই মেয়ের বাবা হয়েছে। আমি ওই আমতলা থেকে এলাম। কি বিভৎস দৃশ্য! চোখগুলো ঠিকরে বেরিয়ে আছে, সারা শরীর খোবলানো মাংস, রক্ত, শরীর যেন দুমড়ে মুচড়ে আলাদা হয়ে গেছে পেটের নিচ থেকে। ওর বৌঠান বলল গতকালকেই নাকি ভদ্রলোকের নতুন পাজামা, হুঁকো সব চুরি হয়ে যায়। যে সে হুঁকো নয়, কলকাতা থেকে আনা পেতলের হাতলের উপর কাজ করা সেই হুঁকো। কি আর হবে, অভিশাপ যে, পর পর 3টে মরবে, তারপর শান্ত হবে। আমি কৌতূহল না থামাতে পেরে সাথে সাথে নৃপেনবাবুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা নৃপেনবাবু, ঠিক কি জিনিস চুরি হলে বোঝা যায় তার পরিবারের থেকে কেউ একজন মারা যাবেন? মানে দামি কিছু? নৃপেনবাবু বোধ হয় আমার এমন প্রশ্ন আশা করেননি, তাই গোল গোল চশমার ফাঁক দিয়ে আমায় বেশ কিছুক্ষণ পরখ করে তারপর বললেন, বিশেষ কিছুই নয়, তবে দরকারি জিনিস। কখনো কোনো দরকারি কাগজ, কখনো বা কোনো বাসনপত্র বা দামি কিছু। ও আচ্ছা। বলছি, কালকে রাতে ভয় টয় পাননি তো? মানে এসব দরজা জানলা ঠিক করে দিয়ে ঘুমিয়েছিলেন তো? জানালার কথাটা বলতেই আবার গতকাল রাতের ভয়টা মাথাচাড়া দিয়ে উঠল। তবে মুখে কিছু বললাম না, পাছে আমায় কুসংস্কারাচ্ছন্ন কিংবা ভীতু ভাবেন। উত্তরে সামান্য হাসি মুখে বললাম, না না নৃপেনবাবু, ভয় পাবো কেন? আমার ঘুম সাংঘাতিক, চোখ বুঝলে কি হচ্ছে কিছুই মনে থাকে না। গ্রামের অবস্থা মোটেই ভালো নয়। ওরা দুজন যে কাকে তার শিকার বানাবে বোঝা যায় না। আমার মনে পড়ে গেল গত রাতের সেই বিজয় আর অজয়ের গল্পটা অসম্পূর্ণই থেকে গেছিল। কিন্তু তার আগেই আমার মনের মধ্যে হওয়া প্রশ্নগুলোই আমি করে বসলাম নৃপেনবাবুকে। আচ্ছা, লোকগুলো চিৎকার চেঁচামেচি করে না, আর তাদের বাড়ির লোক টের পায় না? একটা আস্ত জলজ্জান্ত মানুষকে তো আর এমনি এমনি টেনে নিয়ে যাওয়া যায় না। না ভায়া, না, কেউ কিচ্ছুটি টের পায় না। তবে কয়েকজন দেখেছে দুটো লিকলিকে সরু ছায়া শরীরকে।
ওরাই নাকি নিয়ে যায় মানুষকে, কিন্তু মানুষগুলো কোনো রকম শব্দ করে না। তারাও কিসের বশীভূত হয়ে চলে আর নিজের প্রাণটাকে বিসর্জন দেয়। এর কি কোনো প্রতিকার নেই? এইভাবে দিনের পর দিন তো মানুষ শেষ হয়ে যাবে। বুড়ো ঠাকুরমশাই এককালে চেষ্টা করেছিলেন, তাই তো এখনো গ্রামটা বেঁচে আছে। তা কি কি করেছিলেন উনি? তার জন্য তো পুরো ঘটনাটা আগে শুনতে হবে। আমি এখন ঘরের দিকে যাই, বুঝলেন? দেখি ওবেলা হয়তো আবার শহরের দিকে যেতে হবে। মহাজনের কাছ থেকে বেশ কয়েকটা টাকা বাকি রয়েছে। সাবধানে থাকবেন, সন্ধ্যের সময় আবার আগের দিনের মতো গল্প হবে। বলে আর পেছনে না তাকিয়ে সোজা বাইরের দিকে বেরিয়ে চলে গেলেন নৃপেনবাবু। উপন্যাসটার প্রায় 10 পাতা মতন লিখে নিয়েছি। কাঁধটা চেয়ারে হেলান দিয়ে লম্বা একটা আলিশি ছাড়লাম। লেখার পাতাগুলো গুছিয়ে রেখে উঠলাম রান্নাঘরের দিকে। সামান্য ঝিঙের তরকারি, ভাত আর শুকনো আলু ভাজা, ব্যাস। খেয়ে বাইরে সামান্য পায়চারি করছি, হঠাৎ ঘরের মধ্যে একটা খুটখাট শব্দ বাইরে থেকেই টের পেলাম। বিড়াল ভেবে সেদিকে বিশেষ পাত্তা দিলাম না। সামান্য সময় পরেই বিকেল হবে, কিন্তু আজ ছেলেদের দল আসেনি। দরজাটা ভেজিয়ে দিয়ে সামনের দিকে তাল পুকুর থেকে ঘুরে এলাম। কতগুলো গরুকে নিয়ে ঘাস খাওয়াতে এসেছিল মানিক নামের একজন লোক, আমারই বয়সী। টুকটাক আলাপ হলো, সারাদিনের দম বন্ধ করা ভাবটা কেটে গেল। মানিক বেশ আলাপি ছেলে। সূর্য প্রায় পশ্চিমে ঢলে পড়েছে দেখে ফিরে এলাম বাড়িতে। ইষ্ট দেবতার উদ্দেশ্যে ধূপধুনো জ্বালিয়ে লণ্ঠনের আগুনটা উস্কে আবার লেখা নিয়ে বসলাম। বেলায় অনেকটা লেখাই হয়ে গিয়েছিল, সেটা থেকে পরেরটুকু লিখব বলেই বসলাম। কিন্তু কোথায় সেই পাতাগুলো? আমার স্পষ্ট মনে আছে বইয়ের ফাঁকে যত্ন করে রেখেছিলাম সেইগুলো। তারপর উঠে বাইরে গেলাম। এ যে একজন লেখকের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। সর্বনাশ! টর্চের আলো জ্বালিয়ে খাটের নিচে, টেবিলের তলায়, এমনকি রান্নাঘর অবধি খোঁজ করলাম, কোথাও নেই। না, সেই লেখা পাতাগুলো কোথাও নেই। ওগুলো যেন উবে গেছে ভোজবাজির মতো। ধীরে ধীরে বনপাহাড়ি গ্রামের বুকে ঘোর অমাবস্যার মতো রাত নেমে এলো, গভীর কালো বিপদ সংকুল বিভীষিকাময় হয়ে। কোনো একটা গাছের ফাঁক দিয়ে একটা হুতুম প্যাঁচার শব্দে প্রকাশকের কাছে ধ্যাতানি শোনার ভয়টা ছাড়াও আরো একটা ভয় আমায় চেপে ধরল ভীষণভাবে। তখন নৃপেনবাবু কি যেন বলে গেলেন, দরকারি জিনিস চুরি হয়, আর যার বাড়িতে চুরি হয় তার বাড়ির কারো একজনের মৃত্যু হয়। আর এখানে তো আমি একা। কথাটা ভাবার সাথে সাথে নড়াচড়া করার শক্তি মোটেই রইল না। পাথরের মতো ঠায় বসেই রইলাম সেখানে। বারবার চোখ চলে যাচ্ছে জানালার দিকে। ওখানকার রক্ত এখন হয়তো শুকিয়ে কালশিটে হয়ে গেছে। হয়তো আজ আমাকেও বাকি দুজনের মতোই গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে হলো, কিন্তু গলা দিয়ে স্বর বের হলো না। তখনই বাইরে থেকে নৃপেনবাবুর গলা শুনতে পেলাম। মধুবাবু, ও মধুবাবু, আরে এমন অন্ধকারে কেন লণ্ঠন জ্বালাননি? আমার যেন বুকে বল এলো নৃপেনবাবুকে দেখে। তার সাথে মিতুলবাবুও এসেছেন। কি হলো? আপনি অমন করে মেজের উপর বসে আছেন কেন? এই কলমটা পড়ে গিয়েছিল, তাই তুললাম। আপনি বসুন, আমি চা বসাচ্ছি। চা বসাতে বসাতে স্পষ্ট টের পাচ্ছিলাম আমার 2 হাত প্রায় ঠক ঠক করে কাঁপছে। হঠাৎ করে শরীরে ঘামের মাত্রা বেড়ে গেছে। বুকের ভেতরটায় ধরাস ধরাস করে শব্দ হচ্ছে। এই বুঝি হৃদযন্ত্রটা বাইরে বেরিয়ে আসবে। তবুও মুখে কোনো কথাই বললাম না। নৃপেনবাবু বললেন, তা আজকে রাতে ভোলাকে পাঠাই, একসাথে থাকুন না হয়। আপনি আমাদের গ্রামের নতুন অতিথি, আপনার তো সেবা যত্ন করতেই হবে। ওহো, ভালো কথা, ভালো কথা। আমার গিন্নির কাছে গিয়ে আপনার গল্প করতেই আমার গিন্নি বললেন আপনার সাথে সরাসরি সাক্ষাৎ করতে চায়।
আমার গিন্নি আবার অনেক নতুন লেখকের বই পড়েন কি না, তো কাল দুপুরেই গরিবের ঘরে দুটো খাওয়ার ব্যবস্থা করেছি। মনে করে কিন্তু আসবেন, আমরা অপেক্ষা করব। হ্যাঁ কিংবা না কি বলবো কিছুই মাথায় ঢুকছিল না। আগামীকাল বেঁচে থাকবো নাকি মরে যাব সেই বিষয়টা মাথার মধ্যে খেলছে। কোনো রকমে 3 কাপ চা করে নিয়ে বসলাম লম্বা করে বিছিয়ে রাখা শীতল পাটির ওপরে। নৃপেনবাবু বললেন, গতকাল আপনাকে পুরো ঘটনা বলা হয়। পুরো ঘটনাটা শুনলে আপনি ঠিকই বুঝতে পারবেন কেন এই গ্রাম এখনো এত বড় অভিশাপ বয়ে নিয়ে বেড়ায়। তো সেদিন রাতের বেলা নিজের মায়ের কাছে ক্ষমা চেয়ে পরদিন সকালে উঠে বিপিনবাবুর বাড়িতে এই গলার চেন দিতে যাবে, ঠিক এমনটাই ঠিক ছিল। কিন্তু বিধাতা হয়তো অজয় আর বিজয়ের কপালে অন্য কিছু লিখেছিল। প্রায় মাঝরাতে দরজায় প্রচন্ড জোরে ধাক্কা পড়ে। শব্দগুলো আসছিল বেশ জোর গলায়, চিৎকার করে, ষণ্ডা গুন্ডা মানুষের চিৎকার। ওরা ছিল বিপিনবাবুর বাড়ির পাহারাদার লেঠেল। তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল মা ছেলের। বিজয় দরজা খুলতেই তার জামা চেপে ধরে গোটা 2 থাপ্পড় বসিয়ে দেয় তারা, আর চলতে থাকে বিচ্ছিরি গালিগালাজ। বাকিরা ঘরের জিনিসপত্র সব তছনছ করে ফেলে ভাঙতে লাগলো, যেন তাদের ভীষণ প্রয়োজনীয় জিনিস এনে রাখা হয়েছে এই হতদরিদ্রের ঘরে। শালা চোর, বড়লোক বাড়ি দেখে মন চুকচুক করে, তাই শালা মোটা সোনার চেন নে লুকিয়ে রেখেছিস। এক্ষুনি ভালোই ভালোই বের করে দে, না হলে কিন্তু এমন ভাবে মারবো শালা, মরা বাপের নামও ভুলে যাবি। তখনই পাশ থেকে ওদের দলের একজন বলে উঠল, কর্তা বাবা, এই যে। একটা টিনের পাতলা কৌটোর ভেতর থেকে উদ্ধার করা গেছে সেই চুরি যাওয়া গলার চেনটা। বিশ্বাস করুন না, আমরা ওটা কুড়িয়ে পেয়েছিলাম। আমি সকালে গিয়েই ওটা ফেরত দিয়ে আসতাম। পেটে খিদের বসে অভাবের তাড়নায় একটা ভীষণ বড় ভুল করে ফেলেছি। কিন্তু আমার মা আমাদের ভীষণ বকা দিয়েছে। এই জন্য বিশ্বাস করুন আপনি। দেখেছিস শালা চোর, এই একটা কথা বলেই ধরা পড়ে গেল। অনেক করেছিস না কম, ভেবেছিলি গ্রামে এসে নতুন করে আবার চুরির ব্যবসা ধরবি? কেন, আগে যেখানে ছিলি সেখান থেকে কি চোর বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল? ওদের কথাগুলো শুনে মাথায় রক্ত উঠে যায় অজয়ের। সে তখন গর্জে উঠে বলে, নিয়ে যান আপনাদের সোনার হার, ও হার আমাদের আর দরকার নেই, কিন্তু এই সমস্ত আজে বাজে কথা একদম বলবেন না। তোরা হয়তো জানিস না এই বন পাহাড়ি গ্রামে কি শাস্তি দেওয়া হয় চোরদেরকে। অজয় আর বিজয় 2 ভাইকেই হাতে দড়ি বেঁধে টানতে টানতে ঘর থেকে নিয়ে যাওয়া হয় আমতলায়। ওদের মা অনেক আকুতি মিনতি করলো, পা অব্দি ধরলো, কিন্তু না, কোনো লাভ হলো না। হাতে দড়ি বেঁধে, কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গেল আমতলায়। সারা রাত বেঁধে রাখলো এই গাছের সাথে। পরদিন সকালে সমস্ত বন পাহাড়ির মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলো কাণ্ড। আম গাছ দুটোর সাথে দুজনকে শক্ত করে বেঁধে চলতে লাগলো অপমান আর গণপিটুন। নিজের 2 ছেলের এত বড় অপমান কিছুতেই সহ্য করতে পারলেন না তাদের মা। বাড়ি এসেই ইঁদুর মারার বিষ গলায় ঢাললেন তিনি। আর ওদিকে ততক্ষণ এসে হাজির হয়েছিলেন বিপিনবাবু। বিপিনবাবুর যা অর্থ সম্পত্তি, সামান্য একটা গলার চেনের জন্য তার বিশেষ কিছু যায় আসত না। কিন্তু যাদের হয়তো বেশি রয়েছে তাদেরই অভাব বেশি পড়ে। সে যাই হোক, পরে জানা গেল বিপিনবাবুর বাড়িতে কোনো এক দাসী নাকি অজয় আর বিজয়কে বাড়ির পেছন দিক থেকে মোটা একটা গলার চেন সরিয়ে নিতে দেখেছে। বিপিনবাবু নির্দেশ দিলেন কোনোভাবেই যেন না খোলা হয় তাদের শরীরের বাঁধন, কোনো রকম জল কিংবা কোনো খাবার কিছুই যেন না পড়ে তাদের পেটে। গ্রামের লোক তখন ভিন দেশবাসীর জন্য দয়া দেখায়নি। বিপিনবাবুর কথা খেয়েই অক্ষরে অক্ষরে মেনে নিয়ে
আরো বেশ খানিকক্ষণ মোটা বাঁশ, লাঠি আর ইট ছুঁড়ে মেরে শান্ত হয় তারা। গ্রীষ্মের দুপুরে ঠাঁ ঠাঁ রোদে ওইভাবে অর্ধমৃত অবস্থায় পড়ে থাকতে থাকতে সন্ধে নাগাতি হয়তো মারা যায় অজয় আর বিজয়। মানুষজন অবশ্য পরের দিন সকালবেলায় তাদের মৃতদেহ উদ্ধার করে, আর সেদিনই সকালবেলায় তাদের বাড়ির উঠোন থেকে তাদের মায়ের গ্যাজলা ওঠা দেহ উদ্ধার হয়। সামান্য ভুলের হয়তো এত বড় শাস্তি না হওয়া উচিত ছিল। তাদের মৃত্যুতে গ্রামবাসীর তেমন তাপ উত্তাপ থাকলো না, ঠিকভাবে সৎকারও করা হয়নি তাদের লাশগুলোকে। সবাই যেন গ্রাম থেকে চোর বিদায় হয়েছে ভেবে নিশ্চিন্তে ঘুমোতে গেল। এই সমস্ত কথা আমার বাপ ঠাকুরদা আর কাকার মুখ থেকেই শোনা। তবে ঘটনা যে মিথ্যে নয় সে তো আপনিও বুঝতে পারছেন মধুবাবু। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম নৃপেনবাবুর দিকে। আমার বুকটা যেন কষ্টে ভরে উঠেছিল অজয় বিজয়ের জন্য। একটা চাপা কষ্ট মেশানো ভয় গলা অবধি উঠে এলো। বললাম, তারপর কি হলো? এরপরই তো শুরু হলো আসল ঘটনা। ঠিক দুদিন পরেই আমতলায় পাওয়া যায় বিপিনবাবুর লাশ। কেউ যেন খুবলে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে তার শরীরটা। বিভৎস রক্তশূন্য সেই দেহ দেখে গ্রামের মানুষ ভীষণ ভয় পেয়ে গেল। বিপিনবাবুর মৃত্যুর পর জানা যায় তাদের বাড়ি থেকে আগের দিন চুরি হয়ে গেছিল প্রায় 4 ভরি সোনার গয়না। অথচ সেদিন বাড়ির বাইরে থেকে বাড়ির মধ্যে কেউ আসেনি। ঘটনাটা এখানে মিটে গেলেই হয়তো ভালো হতো, কিন্তু প্রত্যেক সপ্তাহে ঠিক একভাবে একই জায়গায় সেই আমতলার কাছে একই রকমের মৃত শরীর দেখতে পাওয়া যেতে লাগলো। তারা প্রত্যেকেই এই বন পাহাড়ির বাসিন্দা। গ্রামের মানুষ ভীষণ ভয় পেয়ে গিয়ে অনেকে গ্রাম ছেড়ে দিল, কিন্তু যারা ভয়ে গ্রাম ছাড়ল তারা কেউই বিপদমুক্ত হলো না, বরং দূর দেশে থেকেও তাদের কোনো না কোনো কারণে মৃত্যু হলো। আশ্চর্যজনকভাবে প্রত্যেকেরই মৃত্যুর সময় শরীর রক্ত শূন্য ফ্যাকাশে হয়ে যেত। আর যাদের লাশ পাওয়া যেত তাদের বাড়ি থেকে তার আগের দিন কিছু না কিছু জিনিস চুরি হতো। কথাটা শোনার পর আমার মেরুদণ্ড বরাবর আরো একবার ঠান্ডা স্রোত বয়ে গেল। তবু কাউকে কিছু বুঝতে দিলাম না। কাঠ হয়ে বসে রইলাম দেওয়ালে পিঠ ঠেকিয়ে। লণ্ঠনের আলোতেই সম্পূর্ণ ঘরটা আদো ভৌতিক আদো রহস্যময় লাগছে। বললাম, তারপর? এরপর গ্রামের মানুষজন কোনো উপায় না পেয়ে ছুটলেন মানিক শঙ্কর ভট্টাচার্যের কাছে। আগের দিন দেখলেন না আপনি সেই বৃদ্ধ মতন লোকটি? উনি ছিলেন তখন গ্রামের সদ্য হওয়া পুরোহিত মশাই। সকলে তাকে মানিক ঠাকুর বলেই ডাকত। পুরো গ্রামবাসীরা তখন সেই মানিক ঠাকুরের ভিটের সামনে গিয়ে প্রায় হত্যে দিয়ে পড়ে থাকল। মানিক ঠাকুর ভীষণ ক্রোধিত ছিলেন, এমনকি তার বাবাও, এবং এই ঘটনার জন্য গ্রামের মানুষকেই দোষী সাব্যস্ত করলেন তারা। অভাবের তাড়নায় একটা সোনার চেন চুরি করার শাস্তি কখনো মৃত্যু হতে পারে না। কিন্তু অনেকবার করে বলে কয়েও মানিক ঠাকুর বিধান দিলেন তিনি যজ্ঞ করতে বসবেন ওই আমতলার পাশে। ওই মৃতদেহগুলোর সৎকার করা হয়নি বলেই তারা এইভাবে গ্রামের মানুষের ওপর প্রতিশোধ নিচ্ছে। তারপর নির্দিষ্ট দিনক্ষণ সময় দেখে পুজোয় বসা হয়। 3 দিন 2 রাত ধরে তাদের আত্মাকে বসে আনা গেলেও মুক্ত করা যায়নি। সেদিন রাতে লোহার বড় পেরেক দিয়ে পুরো গ্রামকে বন্ধন করে দিয়েছিলেন মানিক ঠাকুর। তারপর মন্ত্রপুত জল দিয়ে গাছের গোড়া বেঁধে দিয়েছিলেন। কিন্তু সম্পূর্ণভাবে এর প্রতিকার হয়নি হয়তো, বা এত বড় অন্যায়ের কোনো প্রতিকার স্বয়ং ঈশ্বরও তৈরি করে রাখেন। তাই প্রতি 5 বছর পর পর এই বাঁধন মুক্ত হয় কয়েকটা দিনের জন্য, আর অজয় বিজয়ের আত্মা মুক্তি পায়। তারা তাদের ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে কেড়ে নেয় এই গ্রামের মানুষদের জীবন। পরের দিন সকালে তাদের খুবলে খাওয়া অবশিষ্ট শরীরটা পাওয়া যায় আম গাছের নিচে। প্রত্যেক 5 বছর অন্তর অন্তর 3 জন হতভাগ্যকে বলি দিতে হয়। তবে বাকি দিনগুলোতেও আর কোনো সমস্যা হয় না।
আপনি ভুল করে ওই সময় এই গ্রামে এসে উপস্থিত হয়েছেন মধুবাবু। এই হলো সমস্ত ঘটনা। আপনি সত্যি করেই বলুন তো মধুবাবু, চুরি করা যে মহাপাপ তা আমরা সকলেই জানি, কিন্তু তার শাস্তি কি এরকম ভয়ানক মৃত্যু? আমি কোনো রকম কথা বলতে পারলাম না। ঘড়ির কাঁটায় দেখলাম প্রায় রাত 8:30 ছুঁই ছুঁই। কোনো মতে নৃপেনবাবু আর মিতুলবাবুকে বিদায় জানিয়ে ঘরে এসে শুয়ে পড়লাম। আজ অবশ্য কোনো ভুল করিনি। ঘরে গুমোট গরম থাকলেও দরজা জানলা শক্ত করে এঁটে তালা লাগিয়ে দিলাম। কোনো রকমের চোখ বুজে পাশ ফিরে শুয়ে রইলাম। কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছি না। পাছে যদি ঘুমিয়ে পড়ি আর সেই ফাঁকে ওরা এসে আমায় মেরে ফেলে। আলাদা একটা দম চাপা ভয়, এই বুঝি মৃত্যুদূত এলো। ভয় যে আজকের রাতে খাওয়াও হয়নি সেটাও আর মাথায় নেই। ধীরে ধীরে মনে হলো আমি একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছি। দুই চোখের পাতা যেন আর তাকিয়ে থাকতে পারছে না, তারা ক্রমশ ভারী হয়ে আসছে। আর তারপর কিছুই মনে নেই। সকালে মোরগের ডাকে ঘুম ভেঙে বিছানায় ধড়মড়িয়ে উঠে বসলাম। নিজেকে নিজের ঘরে দেখে আর হাত পা অক্ষত অবস্থায় দেখে বুকে একটু বল এলো। তার মানে আমি বেঁচে রয়েছি। বাইরে বেরিয়ে খোঁজ নিতেই জানা গেল যে গত রাতে কারোরই মৃতদেহ পাওয়া যায়নি আমতলায়। দুপুরের দিকে একবার ভয়ে ভয়ে মুদিখানার দোকানে হলুদ আর লবণ আনার নাম করে গিয়ে শুনে এসেছিলাম, ইয়ে দাদা 1 প্যাকেট লবণ আর 1 প্যাকেট হলুদ দেবেন। আর ইয়ে বলছি, কারো বাড়িতে চুরি টুরি হলো বলে কিছু জানা গেছে নাকি? দোকানদার সামান্য মাথা চুলকে বলল, না না, তেমন কোনো খবর এখনো তো পাইনি। তবে হ্যাঁ, আর একটা মরবে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। কতগুলো বছর হয়ে গেল, হ্যাঁ, এই নিয়ম তো চলেই আসছে, তাই না? দিনটা কোনো রকম ভয়ে ভয়ে কাটল। আজকে নৃপেনবাবুর বাড়িতে মধ্যাহ্নভোজের নেমন্তন্ন রয়েছে। স্নান সেরে সেখানে গেলাম, তবে বিশেষ কোনো কথা বলতে পারলাম না। খাওয়া দাওয়া বোধহয় প্রয়োজনের তুলনায় একটু বেশিই করে ফেলেছিলাম। আসলে খাওয়ার সময় নিজের মন খাওয়াতেই ছিল না। অজানা একটা আশঙ্কায় ডুবেছিল। প্রায় সন্ধে অবধি সেখানে কাটিয়ে ঘরে ফিরলাম। দরজায় হুড়কো লাগিয়ে দরজার কপাট বন্ধ করে চোখ বুজে শুলাম। ঘুম যেন আসতেই চাইছে না দুই চোখে। পেটের ভেতরে ক্রমে গুড় 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 শব্দ টের পাচ্ছি। পেটটাও কেমন যেন ফুলে রয়েছে। বুকের কাছটায় অল্প জ্বালা জ্বালা ভাব। হয়তো ইলিশ মাছের ঝালটা গিয়ে হজম হয়নি। না, আর শুয়ে থাকতে পারলাম না। বমন উদ্বেগ হতেই শিগগিরই দরজা খুলে বাইরে এসে উগড়ে ফেললাম দুপুরের সমস্ত ভাত, ভাজা, ডাল, মাছ, মাংস, পায়েস। তারপর 2 বার এই অবস্থার পরে ঘটি থেকে জল নিয়ে চোখে মুখে ছিটিয়ে হা করে বাইরের বাতাস নিচ্ছি। অমনি কচু গাছের ঝোপটার থেকে চোখ গিয়ে পড়ল ডান দিকের রাস্তায়। আর যা দেখলাম তাতে পায়ের তলার মাটি কেঁপে গেল আমার। নিজের 2 চোখকে বিশ্বাস করতেই পারলাম না। বাইরের জোছনার অল্প সাদা আলোতে দেখতে পেলাম একটা বেটে করে মোটা লোককে হাত কোমরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে 2 কালো আবছা ছায়ামূর্তি। তাদের শরীরের আকার সম্পূর্ণ মানুষের মতন হলেও তারা কোনো মানুষ নয়, কারণ তারা যেন হাওয়ায় ভেসে ভেসে হাঁটছে। সরু লিকলিকে 2 জন লোকই। ভালো করে কোমরে দড়ি বাঁধা লোকটাকে দেখেই চিনতে পারলাম নৃপেনবাবুর ছোট ভাই। আজকেই দুপুরে আমার সাথে দেখা হলো, পরিচয় হলো নৃপেনবাবুর বাড়িতে গিয়েই। সারা শরীর শিউরে উঠল ভয়ে। পরিষ্কার মনে পড়ল আজ দুপুরে নৃপেনবাবুর ভাই তার ছেলেকে একবার তার হারিয়ে যাওয়ার টাকাগুলো অন্য কোনো এক আলমারিতে যেন খুঁজতে বলছিল না। তখন অবশ্য কথাটা সাধারণ ভেবেই আমি আর পাত্তা দিইনি। তার মানে
আগামীকাল সকালে যার লাশ পাওয়া যাবে এই আমতলায়, সে আর কেউ নয়, স্বয়ং নৃপেনবাবুর ভাই। ভয়ের চোটে হাত থেকে জলের ঘটিটা পড়ে গেল মাটিতে। ঢং করে একটা শব্দ হতেই দাঁড়িয়ে পড়ল সেই ছায়ামূর্তি দুটো। আমার এক মুহূর্তের জন্য মনে হলো আমার হৃৎপিণ্ড থেমে গেছে। আমি দেখতে পেলাম সেই ছায়ামূর্তি দুটো তাদের ঘাড় ঘুরিয়ে ঠিক আমার দিকেই তাকালো। আগুনের ভাটার মতো লালচে জল জল করছে তাদের দুই চোখ জোড়া, আর দুই জোড়া হিংস্র সদন্ত বেরিয়ে রয়েছে তাদের ঠোঁটের দুপাশে। এমন দাঁত দিয়ে যে কারোর শরীর খুবলে ছিঁড়ে খাওয়া যাবে তাতে আর কোনো সন্দেহ রইল না। যেন প্রচণ্ড রাগ, হিংস্রতা আর প্রতিশোধের আগুনে আরো সাংঘাতিক দেখাচ্ছে সেই চোখ। কতক্ষণ হবে জানি না, সেই মিশমিশে কালো দুটো ছায়া শরীর আমার দিকে নিষ্পলকভাবে, স্থিরভাবে আমাকে জরিপ করল, ঠিক যেন তাদের অন্তিম শিকারকেই তারা দেখছে এমন করে আমার দিকে তাকিয়ে আছে তারা। আমার মনে হলো আমি অজ্ঞান হয়ে পড়ে যাব, কিন্তু কোনো এক স্নায়ু যেন আমাকে জ্ঞান হারাতে দিচ্ছে না। আমি দেখতে পেলাম সেই তিনজনই অন্ধকারের ভেতর হাঁটতে হাঁটতে ধীরে ধীরে চলে গেল আমতলার দিকে। আমি যে কতক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম বাড়ির বাইরে আন্দাজ নেই। সকালে গোল উজ্জ্বল সূর্য উঠতেই গ্রামের মানুষদের মধ্যে একটা শোরগোল, হাহুতাশ আর কান্নাকাটি পড়ে গেল। নৃপেনবাবুর বাড়ির দিকেই এগোলাম, কারণ আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছিল গতকাল রাতে আমি ভুল কিছু দেখিনি। যা দেখেছি সম্পূর্ণটাই বাস্তব, এবং সম্পূর্ণ জেগে থেকেই আমি দেখেছি। আমার ভাবনা যে সম্পূর্ণভাবে সত্যি তার প্রমাণ পাওয়া গেল নৃপেনবাবুর বাড়িতে গিয়েই। নৃপেনবাবু নিজের বাড়ির দেওয়ালে মাথা ঠুকতে ঠুকতে বলছেন, বাঁচতে দিল না রে, বাঁচতে দিল না। আমার ভাইটাকেও নিয়ে গেল। মধুবাবু, গতকাল সন্ধেতে তার সাথে কত কথা হলো আপনার, আর আজ দেখুন চলে গেল। আমার ভাইটাকেও নিয়ে চলে গেল রে। সান্ত্বনা দেওয়ার কোন রকম ভাষা আমার জানা ছিল না। বাড়ি এসে নিজের টেবিলটা সরিয়ে বসতে যাব, অমনি টেবিলের ঢাকার নিচ থেকে বেরিয়ে এলো সাদা সাদা কয়েকটা কাগজ। কাগজগুলো নিয়ে সেই দিকে তাকাতেই দেখলাম আমার হারিয়ে যাওয়া গল্পের স্ক্রিপ্টগুলো। কোনো কারণে হয়তো সেগুলো টেবিলের ফাঁক গলে পড়ে যায় ঢাকার নিচে, পুরনো ঝুল আর ঝুলে আটকে যায়। কখনো পাথর সমান কিছু নিজের বুক থেকে নামতে টের পেয়েছেন? ঠিক তেমনই একটা অনুভূতি হলো আমার। 2-3 দিন যেন বেঁচে থেকেও প্রতিনিয়ত মরছিলাম আমি। এবার যেন নিজের শরীর আর নিজের আত্মা এক হলো। একটা চাপা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে লিখতে বসলাম টেবিলে। বনপাহাড়ির অভিশাপের সেবার সমাপ্তি হয়নি। অজয় বিজয় আবার ফিরে এসেছিল আরো ভয়ঙ্কর, আরো নৃশংস হয়ে। অবশ্য সেবার তাদের শান্তি সস্তায়নের ব্যবস্থা করা হয়েছিল। অবসান হয়েছিল বনপাহাড়ির অভিশাপের, কিন্তু সে অন্য এক গল্প। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সিরিজটা কেমন লাগছে আপনাদের সেটাও অবশ্যই জানান। আজকের গল্পের বিভিন্ন চরিত্র অভিনয় করেছে রাজ, সায়নদীপ, নীল, দীপ্তিমান ও নীলাঞ্জন। আর এরপর থেকে কিন্তু বনপাহাড়ি গল্পভার সিরিজের গল্প আসতেই থাকবে, তাই চোখ রাখুন ইয়ন্স গ্যালারিতে। আজ এই পর্যন্তই।
সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।